কি হে মানিক, কাজ কেমন চলছে? আগে বাবু ভালোই হচ্ছে। তা আপনি হঠাৎ করে খামারে আমাকে বললেই তো দেখা করতে আসতাম। হাতে কাজ ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তা খামারের অবস্থা কেমন? ভালো কথা। ছাগল আর ভেড়াগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। এবার অনেক টাকার মাংস এবং ভেড়ার লোম বিক্রি করা যাবে। বেশ বেশ, তাহলে এবছর অনেক টাকার মাংস বিক্রি করা যাবে। হ্যাঁ চৌধুরী মশাই, আশা করছি এবছর আমাদের লাভ হবে। তাহলে এক কাজ করো মানিক, আমাদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করবার ব্যবস্থা করো। তুমি খামার থেকে 10টা ছাগল আর ভেড়া জবাই করে গ্রামের সবার ঘরে বিলিয়ে দাও। এতগুলো ছাগল ভেড়া মানুষকে দিয়ে কি হবে চৌধুরী মশাই? ওপরওয়ালার কৃপায় আমার অর্থ সম্পদের কোনো কমতি নেই। সারা গাঁয়ের মানুষকে 1 মাস ভোজ করালেও আমার কিছু হবে না। তা বুঝেছি, কিন্তু এই অর্থ আপনার ব্যবসায় লাগালে আরো বেশি লাভ হতো না? এত লাভ দিয়ে কি করব? আমার দুটো মাত্র সন্তান, তারাও শহরে লেখাপড়া করছে। পাহাড় সমান অর্থ সম্পদ আমার কে ভোগ করবে? তাই যতদিন আছি নিজের হাতে বিলিয়ে দিই। মরার পর তো সবকিছু 12 ভূতে লুটে খাবে। না, আপনার মতো এমন দয়াবান মানুষ আমি আগে কখনো দেখিনি। যতই আপনাকে দেখছি ততই শ্রদ্ধাবোধ বেড়ে যাচ্ছে। এত শ্রদ্ধার কিছু নেই মানিক, সবার এমনই হওয়া উচিত। যাক সেসব কথা, তুমি আজই গায়ে গায়ে ঢেরা পিটিয়ে দাও। কালকে যেন সবাই আমার বাড়ি থেকে মাংস নিয়ে যায়। শোনো মানিক, মাংস সব সমান ভাগে ভাগ করবে। সব পরিবার যেন হাড় মাংস কলিজা পায়। কেউ কম পাবে কেউ বেশি পাবে তা হবে না। ওটা আমার উপর ছেড়ে দিন কর্তা। আমি দাড়িপাল্লা নিয়ে এসেছি, সবাইকে 500 গ্রাম করে মাংস দিচ্ছি। এতে গ্রামের সবার ঘরে ঘরে হয়ে যাবে। বেশ বেশ, তাহলে দেওয়া শুরু করো। আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি আসবার আগে সবকিছু শেষ করতে হবে। এই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আমি একজন একজন করে দিয়ে যাব। আর হুড়োহুড়ি করবার কোনো কারণ নেই, সবাইকে সমান ভাগ দেওয়া হবে। দাদা, আমাকে একটু আগে দিতে পারবে? আমার আবার কাজে যেতে হবে। তোমার বাড়ি থেকে আর কেউ আসেনি? আসলে লাইনে দাঁড় করিয়ে রেখে যাও। না দাদা, ছেলেটার খুব জ্বর, বউটা তো কোথাও বের হয় না। তুমি আমাকে প্রথমে দিয়ে দাও, তাহলে আমার দিনটা নষ্ট হবে না। বিমলকে আগে দিয়ে দাও মানিক, ও দেরিতে কাজে গেলে আবার ঘোষ মশাই মাইনে কেটে রাখবে। ঠিক আছে কর্তা, আমি দিয়ে দিচ্ছি। বিমল দা, তোমার ব্যাগটা নিয়ে এসো। এই নাও তোমার মাংস, মাসিমাকেও দিও কিন্তু। ঠিক আছে দাদা, আর রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর তার কল্যাণে আমাদের মাংস খাওয়া হয়। আমার জন্য তোমরা প্রার্থনা করবে, যাতে এভাবে তোমাদের পাশে থাকতে পারি। আরে ও গিন্নি, মাংসটা নাও তো, ভালো করে কষিয়ে রান্না করো। সে কি, তুমি মাংস আনলে কোথা থেকে? তখন না বলে গেলে তোমার হাতে টাকা নেই? রায়চৌধুরী দিয়েছেন, তার খামারের পশু বিক্রি হলো না আজকে, সেই খুশিতে পুরো গায়ে মাংস বিলিয়েছেন। তাই বলো। তা দেখে শুনে সবার বড় ভাগটা তুমি এনেছো তো, নাকি হাড়গোড় নিয়ে চলে এসেছো? বড় দেখে আনবার সুযোগ নেই, সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। এই নাও, এটা ধরো, আর মাকে ডেকে কিছুটা মাংস দিয়ে দাও, তাকে আর আলাদা করে দেয়নি। এই কয়টা টুকরো থেকে আমরা কি খাবো, আর মাকেই বা কি দেব? তাছাড়া মায়ের সাথে তো তার 2 নাতনিও থাকে, দিলে তো ওদের শুদ্ধই দিতে হবে। তাই দিও, ওদের জনপ্রতি একটা করে টুকরো দিয়ে দিও। কেবল 5 টুকরো মাংস থেকে ওদের 3টে দিলে আমাদের কটা থাকবে দেখেছো? তার উপর আমাদের মেয়ের খুব মাংসের লোভ, ওকে 2টো না দিলে ও তো রাগ করবে। তাহলে তোমার যেভাবে ইচ্ছে সেভাবে ভাগ করো গিন্নি, আমি এসবের মধ্যে নেই। হ্যাঁ, তুমি থাকবে কেন? ঝামেলা আমার কাঁধে তুলে দিয়ে তুমি এখন চলে যাচ্ছ। আমার হয়েছে যত যন্ত্রণা, কাকে রেখে কাকে দেব এখন? যাই, মাকে 2টো টুকরো দিয়ে দিই, ওরা যেভাবে খুশি রান্না করে খাক। মা,
ও মা, বলি ঘরে আছেন? কি হয়েছে বৌমা, আমায় ডাকছো? এদিকে আসুন তো মা, এসে আমাকে উদ্ধার করে দিয়ে যান। ওকা এসেছে বুঝি মাংস নিয়ে? আজ রায়চৌধুরীরা সবাইকে মাংস দিচ্ছে। সবই তো জানেন দেখছি, তো ও বাড়িতে গেলেই পারতেন। আমার বড় লজ্জা করে গো বৌমা, সমর্থ ছেলে থাকতে আমি কেন পরের বাড়িতে যাব? ইস, ঢং দেখে আর বাঁচি না। আমার স্বামীর ঘাড়ে থেকে তার মাথাটা খাওয়ার পায়তারা করছেন তো? তোমার স্বামী হলো আমার ছেলে, তুমি যদি ওর টাকায় খেতে পারো তাহলে আমি কেন পারবো না? তাও তো করি না। দুটো নাতনিকে নিয়ে আমি কুড়িয়ে খাড়িয়ে খাচ্ছি। কখনো কি বলেছি আমাকে দুটো টাকা দাও? সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ মা। এখন এই মাংসটা নিয়ে আমাকে উদ্ধার করুন। দাও গো বৌমা, অনেক দিন ধরে মাংস খাই না, আজ সবাই মিলে পেট ভরে মাংস ভাত খাবো। হ্যাঁ, যান যান, গিয়ে খান। কিন্তু দুটো টুকরো কেন দিলে বৌমা? আমরা মানুষ তো 3 জন। আমরাও মানুষ 3 জন মা। 5 টুকরো মাংসের মধ্যে 3টি রেখে সবগুলো আপনাদের দিয়েছি। বুঝেছি বৌমা, তুমি নিজের ভাগটা ঠিকঠাকই রেখেছ। যাই হোক, আমার মাংস লাগবে না, নাতনিগুলো খেলেই আমার খাওয়া হবে। মাংসটা হয়ে গেছে, যাই নাতনিগুলোকে গরম গরম খাইয়ে ফেলি, ঠান্ডা হয়ে গেলে আর স্বাদ থাকবে না। ননিবালা, ইন্দুবালা, কোথায় গেলি? খেতে আয় দিদি ভাই। আমাদের ডেকেছো ঠাকুমা? আরে, কি করছিলি তোরা? কখন থেকে ডাকছি। পড়ছিলাম ঠাকুমা, সামনে তো আমাদের পরীক্ষা, তাই। বেশ বেশ, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা কর। তোরা প্রতিষ্ঠিত হলে আমার দুঃখ দূর হবে। তার আগে বসে দুটো খেয়ে নে। পেটে ভাত না থাকলে পড়ায় কি মন বসে? ঠিক বলেছ ঠাকুমা, সে কখন দুমুঠ মুড়ি খেয়েছিলাম, এতক্ষণে সব মিলিয়ে গেছে। জল খেয়ে আর কতক্ষণ থাকা যায়? তোর তো বড্ড খিদে ননি, আমিও তোর সাথে খেলাম। কই, আমার তো খিদে পাইনি। সবাই কি আর একরকম রে? কেউ খিদে সহ্য করতে পারে, কেউ পারে না। আমি আর সহ্য করতে পারছি না ঠাকুমা, যা আছে তাড়াতাড়ি দাও। তোরা পাটিতে বস, আমি এখনই খাবার দিচ্ছি। এই নে দিদি ভাই, তোদের জন্য আজ মাংস রেঁধেছি। সে কি ঠাকুমা, তুমি মাংস কোথায় পেলে? রায়চৌধুরী দিয়েছে। ব্যবসায় লাভ হলো কি না? সে তো প্রতি বছরই দেয়, তখনই কেবল আমরা মাংস খেতে পাই। ও ঠাকুমা, সব তরকারি আমাদের দিয়ে দিলে যে, তুমি খাবে না? আমার কি আর সে বয়স আছে? মাংস খেতে হলে শক্ত দাঁত থাকতে হয়, সে আমার কবেই পড়ে গেছে। তাই বলে তুমি খাবে না? নাও, আমার থেকে একটু খাও। আমি আর খাবো না দিদি ভাই, বাকিটা তোরা শেষ কর। সে কি ঠাকুমা, তুমি ওর পাতে মাংস দিলে আমার পাতে হাড্ডি কেন? আমি কি ইচ্ছে করে দিয়েছি? আমাকে জয়া
এই দুটো টুকরোই দিয়েছে। সেখান থেকে হাড্ডিটা তোদের দুজনের একজনকেই খেতে হতো। রাগ করিস না বোন, ওটা যেহেতু তোর ভাগে পড়েছে তাই তুই খেয়ে নে। আমি খাবো না এই হাড্ডি, একটুও মাংস নেই, খেয়ে কি করবো এটা? আর মামি মায়ের কেমন বুদ্ধি, মাংস ছাড়া হাড্ডি দিয়ে পাঠিয়েছে। ওর কোনো দোষ নেই, রায়চৌধুরী যতটুকু দিয়েছে তাতে সবার ভাগে মাংস পড়েনি। চৌধুরী মশাই কেমন ভাগ করলো শুনি, যে পরিবারের সবাই মাংস পাচ্ছে না? বড় লোকেদের কাজকর্ম এত সব দেখে কি পারে? দিয়েছে যে মনে করে এটাই ঢের। না না ঠাকুমা, দিলে ভালোভাবে দেবে, এরকম অর্ধেক দেওয়ার তো কোনো দরকার নেই। আর সবাইকে সমান ভাগ করে দিলেও পাবে না, এটা কেমন কথা? যাদের বড় পরিবার তাদের এই সমস্যা হয়েছে। আর তুই এতে রাগ করিস না বোন, আমার অর্ধেক মাংস আমি তোকে দিচ্ছি, তবুও তুই খেয়েও। এই তো আমার লক্ষ্মী দিদি ভাই, তোরা এভাবে মিলেমিশে থাকলে আমার আর কোনো দুঃখ থাকবে না। দেখো দেখি কেমন কাণ্ড, রায়চৌধুরীরা মাংস দিল আর আমার ভোলা খেতে পারল না। সবই মানিকের জন্য হয়েছে। দাঁড়া, আজ ওর দেখাচ্ছি। মানিক, এই মানিক, কোথায় গেলি হারামজাদা তুই? কি হয়েছে পিসিমা, সন্ধ্যাবেলায় চেঁচামেচি করছো কেন? বলি মাংসটা কি দিয়েছিস তুই? আমার ভোলাটা এক টুকরো পেল না। কেন, পিসেমশাই মাংস নিয়ে বাড়ি যায়নি? তাকে তো আমি মাংস দিয়ে দিয়েছি। গেলে কি হবে, 5 টুকরো আমি কাকে রেখে কাকে দেব? শেষে আমার ভোলা আর কিচ্ছুটি পেল না, হুড়োহুড়ি করে অন্য ছেলেগুলো সব খেয়ে ফেলেছে। ভোলা পাবে কি করে শুনি? আরে বছর বছর বাচ্চা নিলে কারোর মুখে কিছু দিতে পারবে না। এই কথায় আছে, ছোট পরিবার সুখী পরিবার। এই যে প্রকাশ মাংস নিয়ে গেল, 3 জনে খেয়ে আরও মাংস রয়ে গেছে। আমাকে এত কিছু শেখাতে আসবি না হারামজাদা। তোরা সমান ভাগে ভাগ করে মাংস দিয়েছিস, তবে আমার ভোলা পেল না কেন? হ্যাঁ, আরে আমি তো সমান ভাগে ভাগ করিয়েছি, এখন তোমরা বেশি মানুষ থাকলে আমি কি করব বলো? এখন তুই মাংস দিবি, না হলে এই আমি বসলাম এখানে। আজ মাংস না নিয়ে আমি বাড়ি ফিরবো না। কি মুশকিলে পড়লাম দেখো তো, এখন আমি মাংস কোথায় পাবো? তাহলে তো রায়চৌধুরীকে গিয়ে বল আমায় মাংস এনে দিতে। সবার মুখে মাংস দিতে পারবে না তো এমন দান কেন? মানে কি হয়েছে রে, বাইরে এত চেঁচামেচি কেন? ভোলার মা এসেছে কর্তা, মাংস নাকি কম পড়েছে তাই নিতে এলো। মাংস না নিয়ে আমি যাব না। আমার ভোলার মুখে মাংস ভাত জুটলে তবেই আমি যাব। মানিক, ভেতরে এসো একবার, আর ওকে বাড়ি যেতে বলো, মাংস ঠিক সময় পৌঁছে যাবে। শুনলে তো কর্তা কি বললো, ঠিক সময় মাংস পেয়ে যাবে, যাও। বেশ, তবে আমি উনুনে হাঁড়ি চড়াচ্ছি। আজ রাতের মধ্যে যদি মাংস না পাই তবে তোর মুন্ড বাজি করব, এই আমি বলে গেলাম। এই কর্তা ডেকেছেন আমাকে? হ্যাঁ, ভোলার মা গেছে। বিদে হয়েছে, যাওয়ার আগে আমাকে শাঁসিয়ে গেল, মাংস না দিলে আমার মন দুখাবে। এরকম ভয়ঙ্কর মহিলা তো আগে কখনো দেখিনি। যাও তো, খামার থেকে একটা রাজহাঁস ধরে ওদের বাড়িতে দিয়ে এসো। আজ তো একটা রাজহাঁস। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও। এভাবে আর কজনের বাড়িতে দেবে? অনেকেই তো মাংস পায়নি। সবাই তো আমার বাড়িতে আসেনি, যে এসেছে তাকে দেব। আমার বাড়ি থেকে খালি হাতে কেউ ফিরে গেছে এমনটা কখনো হয়নি। বলি, এভাবে দুহাতে দান করলে তো রাজার সম্পদও ফুরিয়ে যাবে। তুমি এক্ষুনি সতর্ক না হলে সামনে ভয়াবহ বিপদ আছে। আমি ওসবের ভয় করি না গিন্নি।
যতদিন আছি মানুষকে দিয়ে যাব। ছেলেদের জন্য ভাবি না, ওরা চাকরি করে ভালোভাবেই থাকবে। আমি জানি তো যে তুমি আমার কথা শুনবে না, তবে একটা শেষ অনুরোধ, পরের বার থেকে মাংস দিলে একটু ভেবে চিন্তে দিও, যাতে অন্তত সবাই একবেলা খেতে পারে। কেউ পাবে আর কেউ পাবে না, তা যেন না হয়। তাই ভাবছি গিন্নি, এবছর সমান ভাগে ভাগ করেও সবাইকে পোষাতে পারলাম না, আর কিভাবে ওদের ভাগ করে দেব? ভাবো, ভেবে দেখো কোনো উপায় পাও কিনা। সময় তো 1 বছর আছে, ততদিনে একটা না একটা উপায় ঠিকই বের করে ফেলতে পারবে। যা ইন্দু, এই শাকগুলো ধুয়ে নিয়ে আয়, আমি গিয়ে হাঁড়ি চড়াই। বেলা দুপুর হলো, এখনো কিছু খাওয়া হয়নি। যাচ্ছি ঠাকুমা। ও ঠাকুমা, সংবাদ পেয়েছো? রায়চৌধুরীরা নাকি কাল পুরো গায়ে মাংস বিতরণ করবে। কাল মাংস বিতরণ করবে বলিস কি? সেদিনই না করলো, আবার কেন করবে? সেদিন করেনি ঠাকুমা, সে 1 বছর আগে করেছিল। তুমি সময়ের হিসেব রাখো না। তা যা বলেছিস, বুড়ো মানুষ, সময়ের হিসেব রাখলেই কি আর না রাখলেই বা কি? এইসব কথাই রাখো, এখন চলো তাড়াতাড়ি চৌধুরীদের বাড়িতে। আজ কেন যাব? মাংস তো সে কাল দেবে, আর তাছাড়া আমরা গেলে লাভ হবে না, মামা গিয়েই মাংস নেবে। আজ মাংস নিয়ে আলোচনা হবে, মনে নেই গত বছর কি হয়েছিল? ও বুঝেছি, গত বছর সবাই পায়নি দেখে এবছর নতুন করে মাংসের ভাগের পরিকল্পনা করেছে। কিন্তু তাতে আমাদের কি লাভ? আর আমরা গেলে কি হবে? কি হবে আর কি হবে না তা গেলেই দেখা যাবে। রায়গিন্নিকে বলে যদি এবার নিজেদের জন্য কটা মাংস নিতে পারি। তাহলে চল গিয়ে দেখি। ঠাকুমা, তুমিও চলো। শোনো সবাই, প্রতি বছর আমার খামারে যা লাভ হবে তার কিছু অংশ আমি তোমাদের মাঝে বিলিয়ে দিই। তা জানি চৌধুরী মশাই, প্রতি বছরই আপনি আমাদের মাংস ভাগ করে দেন। হ্যাঁ, প্রতি বছর আমি সমান ভাগে সবাইকে মাংস ভাগ করে দিই। এবছরও আমি পুরো গ্রামে মাংস বেলাবো। কিন্তু মাংস বিলিয়ে লাভটা কি, যদি আমার 7 ছেলে পেট পুরে খেতে না পারে? গত বছর মাংস দিল, আমরা সবাই খেলাম, কেবল ভোলাটার ভাগে কিছুই জুটলো না। সেই জন্যই আজকে সবাইকে ডেকেছি। তোমরা সবাই মতামত দাও, কিভাবে মাংস ভাগ করলে সবাই খেতে পারবে। না চৌধুরী মশাই, আমাদের মাথায় তো সেরকম বুদ্ধি আসছে না। আপনি যেভাবে ভাগ করেন সেটাই ঠিক হবে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি আর এত হিসেব নিকেশ জানি? এখানে কেউ কি নেই যে বলতে পারবে কিভাবে মাংস ভাগ করলে আমার গায়ের প্রতিটি মানুষের পাতে মাংস জুটবে? এটা তো সহজ হিসাব, এর জন্য এত মানুষ জড়ো করতে হয়। ওনারা হয়তো বিষয়টা বুঝতে পারছে না, সেই জন্যই এরকম করছে। এ মেয়েরা, তোমরা কি ফিসফিস করছো? কিছু বলবার থাকলে আমাকে বলো। আমরা বলবো? হ্যাঁ, তোমাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তবে চৌধুরী মশাইকে বলতে পারো। আমাদের 2 বোনের মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি চাইলে তো মাংস ভাগ করতে পারেন সেভাবে। কি বুদ্ধি বলো? আপনি যদি সবার পাতে মাংস দিতে চান, তবে সমান ভাগ নয়, যে পরিবারের লোক সংখ্যা যত, তাতে তত টুকরো মাংস দিতে হবে। তাহলে তো বড় পরিবার বেশি পাবে, ছোট পরিবার কম পাবে। সে পাক, এতে ছোট পরিবারের মাংস নষ্ট হবে না, আর বড় পরিবারের সবাই মাংস খেতে পারবে। শোনো মেয়েরা,
তোমাদের এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। আমি কালকে সেভাবেই মাংস ভাগ করব। এর চেয়ে আরো বেশি ভালো হয় যদি সবাই একসাথে মাংস রান্না করে ভাগ করে খায়। একসাথে মাংস রান্না করে ভাগ করে খাবে? এটা আবার কিভাবে? এখনো বোঝেননি? আমাদের গায়ে যে মাটি আছে সেখানে বড় পাতিলে মাংস রান্না করা হবে। তারপর গায়ের সবাইকে তা ভাগ করে দেওয়া হবে। এতে মাংস সাশ্রয় হবে, সবাই আনন্দ করে খেতেও পারবে। এই মেয়ের বুদ্ধিটা আমার মনে ধরেছে। আমাদের গায়ে কোনো উৎসব হয় না, এই উপলক্ষে যদি সবাই একসাথে হয় তাতে বেশি ভালো হবে। বেশ, গিন্নি যখন এটা পছন্দ করেছে তবে তাই হবে। শোনো, কালকে সকাল সকাল সবাই তালতলার মাঠে চলে আসবে। আমরা মাংস ভাত রান্না করে সেখানেই খাওয়া দাওয়া করব। তাহলে তো ভালোই হবে, আমাদের আর তেল মশলা দিয়ে মাংস রান্না করতে হবে না। যাক, অনেকদিন পর একটা উৎসব হতে চলেছে, এবার আনন্দ হবে। উৎসবের আনন্দ? তাহলে তো নতুন কাপড় পরতে হয়। ও চৌধুরী মশাই, কাল কি নতুন কাপড় পরে আসবো? সে তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবেই আসো। উৎসবের আনন্দ হবে আর নতুন কাপড় পরবো না তা কি করে হয়? কালকে আমরা নতুন কাপড় পরেই আসবো। বেশ বেশ, আমি তাহলে আমার 7 ছেলের জন্য নতুন কাপড় কিনবো, আর সবাই নতুন কাপড় পরেই আসবো আমরা। এখন তবে তোমরা বাড়ি যাও, আমি আয়োজনের প্রস্তুতি শুরু করি। কালকে সময় মতো চলে এসো, কেমন? কি হে মানিক, তোমার রান্না কত দূর? সবাই তো চলে এলো। রান্না শেষ কর্তা, সবাইকে বলুন পাত পেতে বসে যেতে, আমি খাবার পরিবেশন করছি। বেশ বেশ, সবাইকে বলছি। তা ওই দুটি মেয়ে কোথায় যারা আমাদের কালকে সুপরামর্শ দিয়েছিল? ও গয়াবুড়ি নাতনিগুলো, ওদের তো আজকে সারাদিন দেখিনি, মনে হয় আসেনি এখনো। ওরা তো বিমলেরই ভাগ্নি, বিমলকে জিজ্ঞাসা করে দেখো একবার। ও বিমল, তোমার মা আর ভাগ্নেগুলো কোথায়? ওরা এলো না কেন? ওদের তো আজকে সকাল থেকে বের হতে দেখিনি, আমি ভেবেছি আগে হয়তো চলে এসেছে। কেমন মানুষ তুমি, ওদের একবার খোঁজ খবর নিলে না? চলো তো গিয়ে দেখে আসি কোথায় আছে। আপনাদের যেতে হবে না কোথাও, আমি বাড়ি গিয়ে দেখে আসছি। না না, আমরাই যাচ্ছি। ও ঠাকুমা, তুমি কেন আমাদের রেখে চলে গেলে? এখন আমরা কোথায় যাব বলো? তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? আমাদের তুমি কত আদর করতে, নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিতে। এখন কে আমাদের দেখবে গো ঠাকুমা? সে কি, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে পিসির? ও মানিক কাকু, ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। ঠাকুমা আর আমাদের কাছে আসবে না, মরে গেছে। আরে এমন আনন্দের দিনেই মরতে হলো। বুড়িটা কত আশা করেছিল মাংস খাবে বলে, গত বছরও তো খেতে পারিনি। মা তো চলেই গেছে, কিন্তু আমি ভাবছি মেয়েগুলোকে নিয়ে। ওদেরকে তো এখন আমার দেখাশোনা করতে হবে আবার। তুই তো দেখছি খুব পাষাণ রে বিমল, মায়ের জন্য এক ফোঁটা চোখে জল পড়লো না, তার উপর মেয়েগুলোকে দুটো ভাত দিতে হবে বলে চিন্তায় মরে যাচ্ছিস। শোন মেয়ে, তোরা আমার কাছে থাকবি, আমার 7 ছেলের মুখে ভাত দিতে পারলে তোদের দুটো খাওয়াতে পারবো। তোমাদের কারোর ওদের দেখাশোনা করতে হবে না, এই মেয়েদের দায়িত্ব আমি নিয়েছি। ওদের ভরণ পোষণ আমি দেব। শুধু দায়িত্ব নয়, এই মেয়েদের আমি আমার 2 ছেলের বউ করে নিয়ে যাব। ওদের বউ করে নিয়ে যাবেন? কি বলছেন গিন্নিমা? আপনাদের ঘরের বউ হওয়ার উপযুক্ত তো আমার মেয়ে। তুমি চুপ করো বৌমা, এই মেয়ে দুটো লক্ষ্মী ও বুদ্ধিমতী, ওদের বউ করলে আমার ঘরে শান্তি থাকবে। তোমার মেয়েকে নিয়ে আমি মরবো নাকি? ঠিক বলেছেন একেবারে, যেমন বাপ মা তেমনি মেয়ে। যাক, ননিবালা আর ইন্দুবালার তো গতি হলো। এখন চলো বুড়ি মায়ের সৎকারের ব্যবস্থা করি।
এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো সবাই। তাই চলো, বুড়ি মায়ের শ্রাদ্ধটাও এতেই হয়ে যাবে।